আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা দেখছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা 18। চলুন আজকের পর্ব শুরু করি। এলিজাবেথ মেঝেতে বিধ্বস্ত হয়ে বসে আছে। অন্তঃকরণে উথাল পাতাল ঢেউ খেলছে, তবুও চোখে এক ফোঁটা জল নেই। খরার মতো শুকিয়ে গেছে ওর কোমল ত্বক। বুকের গভীর থেকে উঠে আসা ভাঙনের শব্দ ওকেই কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ নির্বাক বসে আছে এলিজাবেথ। ঠিক তখনই রুমে ঢুকে ইব্রাত, হাতে একটা ক্যাট বাস্কেট। এলিজাবেথ দ্রুত নিজের কষ্ট আড়াল করে নেয় আলগোছে। এলিজাবেথ চোখ তুলে তাকায় ইব্রাতের দিকে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি সাজিয়ে। ইব্রাতের ঠোঁটে চঞ্চল হাসি। এগিয়ে আসতে আসতে বলল, কি রে, তুই নিচে বসে আছিস কেন? এলিজাবেথ চাপা হাসি দিল। উঠে দাঁড়িয়ে বলল, আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি চলে যাব, তার আগে তোকে কিছু কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোন। এলিজাবেথ কথার মাঝে খেয়াল করলো ইব্রাতের হাতে ধরা বাস্কেটটা। ভেতরে তাকাতেই চোখ ছলমল করে উঠল। বিস্ময়ে ভরা কণ্ঠে বলল, জুলিয়েট। ইব্রাত কপাল কুঁচকালো, পাশে বসে বলল, তুই এর মধ্যে নামও ঠিক করে ফেলেছিস? এলিজাবেথ তড়িঘড়ি করে বাস্কেটটা নিয়ে ভেতর থেকে ছোট্ট বিড়ালটাকে বের করলো। বুকের সঙ্গে জড়িয়ে আদরে ভরিয়ে দিল। চোখ ভরে এলো অশ্রুতে। হ্যাঁ, দেখার সাথে নাম ঠিক করে ফেলেছিলাম, কিন্তু এটা এখানে আসলো কিভাবে? আমি তো ভেবেছিলাম সেদিন ওই ধ্বংসযজ্ঞে ওকে হারিয়ে ফেলেছি সবার মতো। গলার স্বর ভাঙল, কিন্তু চোখে মুখে এখন সুখের বদলে প্রশান্তির আভাস। বিড়ালটাও যেন এলিজাবেথকে চিনতে পেরেছে। বহুদিনের আপন সঙ্গীর মতো একদম ঘাপটি মেরে রয়েছে ওর বুকে। আদরগুলো সাদরে গ্রহণ করেছে মিটিমিটি চোখ বুজে। এলিজাবেথ অনুভব করল বুকের ভেতরের যন্ত্রণাগুলো যেন ধীরে ধীরে কমে আসছে। অস্থির হৃদয়ে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়ছে। এখানে আসলো কিভাবে? কে নিয়ে এসেছে? ইব্রাত পায়ের নখের চিমড়াতে বলল, রিদ ভাইয়া। রিচার্ডের নাম শোনা মাত্রই এলিজাবেথের মুখ তেতো হয়ে গেল, তবুও চোখে চকচকে কৌতূহলে ফুটে উঠল। বলল, কিন্তু কিভাবে? জুলিয়েটকে তো আমি রাস্তায় পেয়েছিলাম, ও তো অ্যাডপ্টেড না। ইব্রাত খানিকটা বিরক্তি ছেড়ে বলল, আরে বাবা, ওরা কি এয়ারলাইন্স দিয়ে যাওয়া আসা করে নাকি? প্রাইভেট জেটে করে নিয়ে এসেছে। কথাটা শুনে অবাক চোখে তাকিয়ে রইল এলিজাবেথ। জুলিয়েটকে বুকের সঙ্গে আরো শক্ত করে আঁকড়ে ধরল। পুরনো স্মৃতির গভীরে কোনো কষ্ট ধীরে ধীরে যেন মুছে যাচ্ছে। কিছু মনে হয়েই এলিজাবেথ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, জুলিয়েট কি এতদিন তোর কাছে ছিল? ইব্রাত এবার হাতের নখ দাঁতের চিপায় দিল। এটা ওর জন্মগত স্বভাব, নখ কামড়ানো। নখ দন্ত বসিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, আরে না, ভাইয়া তো মায়াকে কাউকে ধরতে দেয় না। আমি শুধু প্রথম দিন দেখেছিলাম, আর আজ। এলিজাবেথ কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। সংকুচিত কণ্ঠে বলল, মায়া কে? ও। বিড়ালটির দিকে ইশারা করে দেখালো ইব্রাত। নাক সিটকালো এলিজাবেথ। মানে, কে ওর এই নাম দিয়েছে? ইব্রাত এবার বেশ চঞ্চল ভঙ্গিতে এলিজাবেথের দিকে ঘুরে বসলো। কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, ভাইয়া। শোন না, ভাইয়া সেদিন ওকে নিয়ে এসেছিল, আমি নিতে চেয়েছিলাম। তখন আমাকে কি বললো জানিস? এলিজাবেথ ভ্রু গুছিয়ে প্রশ্নবোধক দৃষ্টি ছুড়ে দিল ইব্রাতের দিকে। ইব্রাত আবার কণ্ঠস্বর গম্ভীর করে ঘাড় উঁচু করে রিচার্ডের মতো ভঙ্গি ধরে বলতে শুরু করলো, নো, ইটস ভেরি স্পেশাল। আমি আমার স্পেশাল জিনিস কারোর সাথে শেয়ার করতে অভ্যস্ত নই, সরি। কথাগুলো শোনার পরও এলিজাবেথের মুখে স্থিরতা থাকলো, তবে চোখের ভেতর তোলপাড় আরও স্পষ্ট হতে লাগলো। ইব্রাত আবারও একই ভঙ্গিতে বলতে শুরু করলো, আমি একটু সাহস করে বললাম, স্পেশাল হওয়ার পিছনে কারণটা কি ভাইয়া? উম্মা, ভাইয়া সবাইকে অবাক করে দিয়ে কোনো রকম রাগ ঝাঁজ ছাড়াই বিলম্বহীন জবাবে বলল, স্পেশাল পার্সন।
এই উত্তর শুনে আমি এমনকি সবাই অবাক। ওনার দিকে তাকালে উনি আমাকে চোখের ইশারায় সবটা বুঝিয়ে দিলেন। পরে বুঝলাম স্পেশাল মানুষটা যে কে। এইটুকু বলে মিটে মিটে হাসলো ইফরাত, আবার বলতে শুরু করলো। এরই মধ্যে ভাইয়া লোকা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, লোকা বেস্ট কেট ফুড নিয়ে আসবে। আই ওয়ান্ট টু গিভ হার প্রিন্সেস ট্রিটমেন্ট দ্য ওয়ে মায়া ডিজার্ভ। এইটুকু শুনে এলিজাবেথের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো, তবে কোনো উত্তর মিলছিল না। ইফরাতে নিজের মতো বলতেই আছে। যখন ভাইয়াকে জিজ্ঞেস করলাম মায়াকে, তখন ভাইয়া ওকে দেখালো। মায়া নাম কেন রেখেছে জিজ্ঞেস করাতে বলল, কজ শি এক্স্যাক্টলি লুকস লাইক ইউর সিস্টার, তাই মিলিয়ে রেখেছি। এলিজাবেথ কত কিউট না। এটুকু বলে ইফরাত হো হো করে হাসতে শুরু করলো। ওর গাল ব্লাশ করছে। এলিজাবেথের চোখ জোড়া বিস্ময়ে ভরে উঠল। অজানা এক ভালোবাসার আভাস ছেয়ে গেল মনের আকাশে। বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হতে থাকলো। সেই শব্দগুলো অন্তরের গভীরে এক অজানা তৃপ্তি নিয়ে আসছিল। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে বিকট গোলাগুলির শব্দ ভেসে এলো। কেঁপে ওঠে দুজনেই। ভয়ে বিড়াল ছানাটি এলিজাবেথের বুকের সাথে আরও শক্ত করে চেপে যায়। শব্দ ক্রমশ বাড়তেই থাকে, যেন কোনো এক অমঙ্গল সংকেত দিয়ে আসছে। এলিজাবেথ তড়িঘড়ি করে বিড়ালটিকে বাস্কেটে ঢুকিয়ে দিল। ইফরাতের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? ওনারা কোথায়? এলিজাবেথের গলা কাঁপছে। তার থেকেও বেশি কাঁপছে ইফরাতের গলা, শরীর থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ওরা তো বেসমেন্টে গেল। এলিজাবেথ, এসব কি হচ্ছে? আমার খুব ভয় করছে রে। এলিজাবেথ বাস্কেটটি ইফরাতের কাছে দিয়ে দ্রুত জানালার কাছে গেল। বাইরে তাকাতেই গা শিউরে ওঠে। লনে গার্ডদের লাশ পিছিয়ে পড়ে আছে। যারা আক্রমণ করছে ওরা বাইরের কেউ। ভাবতেই বুক শুকিয়ে এলো এলিজাবেথের। এই মুহূর্তে রিচার্ড ছাড়া তাদের কে বাঁচাবে? কিন্তু কিন্তু বেসমেন্টে বাইরের কোনো শব্দ যায় না, আর না ভিতরের শব্দ বাইরে আসে। এখন কি হবে? এরই মধ্যে অনেকগুলো পায়ের শব্দ ভেসে এলো। দল বেঁধে কারা যেন উপরে আসছে। এলিজাবেথ ছুটে গিয়ে ইফরাতকে বুকের সাথে চেপে ধরে তাদের নিরাপত্তার শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। যদিও সে নিজেও দুর্বল। ইফরাত কেঁদে দেয়, ভয়ে জাপটে ধরে এলিজাবেথকে। তখনই ছদ্মবেশী দশেরও অধিক লোকের দল উপরে চলে আসে। তাদের দেখা মাত্রই ইফরাত এলিজাবেথের বুকে মুখ লুকিয়ে ভয়ে চেঁচাতে থাকে। হাতে ঝুলে থাকা বাস্কেটের ভেতর বিড়ালটিও ভয়ে গুটিয়ে যায়। এলিজাবেথের চোখের পাপড়ি কাঁপতে থাকে। শিউরে ওঠে অভ্যন্তর ওদের হাতের অস্ত্রের সমাহার দেখে। ছদ্মবেশীদের মধ্যে একজন ফোনে ছবি দেখে। এলিজাবেথের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, এটাই সেই মেয়ে, নিয়ে চল এটাকে। সঙ্গে সঙ্গে কয়েকজন এগিয়ে এসে এলিজাবেথের বুক থেকে ইফরাতকে সরিয়ে এলিজাবেথকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে থাকে। ইফরাত ছাড়ে না এলিজাবেথের হাত। ওদের সঙ্গে জোরাজোরি করে ছাড়তে চায় এলিজাবেথকে। হাউমাউ করে কেঁদে আকুতি মিনতি করতে থাকে, ছেড়ে দাও আমার বোনকে প্লিজ। একইভাবে কাঁদছে এলিজাবেথও। বাস্কেটটা পড়ে যায় এক কোণায়। দুই প্রান্তে দুইজনের হাত ধরে টানতে থাকে ঘাতক তাদের আলাদা করার জন্য। ইফরাত শক্ত হাতে চেপে ধরে রেখেও পারছে না, তবে ছাড়ছে না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যায় বোনকে রক্ষা করার জন্য। গুমট পরিবেশ অস্থির হয়ে ওঠে তাদের আহাজারিতে। যেন পৃথিবীটাও যেন থেমে গেছে। ইফরাতের হাত শক্ত করে ধরেছিল এলিজাবেথ, কিন্তু সন্ত্রাসীরা ওকে আরও শক্তভাবে টানছিল। এলিজাবেথের মুখে ভীতি আর কষ্ট, চোখে পানি জমে গেছে। আপনারা দয়া করে ছেড়ে দিন আমার বোনকে। ইফরাত, ছেড়ে দে আমায়। এলিজাবেথের কণ্ঠে অনুনয়, ভিতরে দুর্বার যন্ত্র এতটাই ছটফট করছে যেন পৃথিবী ওর চারপাশে ধ্বংস হয়ে যাচ্ছে। ইফরাত বুকের ভিতরে তীব্র যন্ত্রণা অনুভব করছিল, কিন্তু সন্ত্রাসীদের শক্তি তার সব চেষ্টা নস্যাৎ করে দিচ্ছিল। শেষে উপায়ন্তর না পেয়ে একজন ছদ্মবেশী ইফরাতের মাথায় বিশাল অস্ত্র দিয়ে আঘাত করে
সাথে সাথে ইব্রাতের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। শরীর ছেড়ে নিচে পড়ে যায়, তবুও শেষ পর্যন্ত লড়ে যায় নিজের সর্বোচ্চ দিয়ে বোনকে রক্ষা করার জন্য। এলিজাবেথ অসহায় চোখে দেখতে থাকে রক্তাক্ত ইব্রাতকে। ঘাতকটি লাথি মেরে ইব্রাতকে সরিয়ে এলিজাবেথকে হিচড়ে নিয়ে যেতে থাকে। এলিজাবেথের চোখে ঘোলাটে জল জমে আসে। বুকের ভেতর এক অসীম শূন্যতা অনুভূত হয়, কিন্তু ভেতরে এক ভয়াবহ প্রতিজ্ঞা জাগে। সে নিজের বোনের জন্য কিছু করবে, নিজের জীবন বাজি রেখে হলেও। এলিজাবেথকে টেনে হিস্ট্রি রুম থেকে বের করার সময় কৌশলে পায়ে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয়, যার ফলে ইব্রাত রক্তাক্ত অবস্থায় ঠেঙাতে ঠেঙাতেও আর আসতে পারে না। এই দরজার চাবি রিচার্ড ছাড়া কারোর কাছে নেই, আর রিচার্ডের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলেও না। একজন ক্রোধের বশবর্তী হয়ে এলিজাবেথকে রেলিংয়ের উপর ফেলে ওর গলা চেপে ধরে। নিঃশ্বাস আটকে চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথের গলা চেপে ধরা হাতটি হঠাৎ আলগা হয়ে গেল। কাশতে কাশতে গভীর শ্বাস নেয় এলিজাবেথ। চোখে কুয়াশা জমে গেছে। নিচে তাকাতেই দেখতে পেল তাকবীর দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক। চোখ জলজল করছে দৃঢ়তা আর ক্রোধের মিশেলে। মেঝেতে পড়ে থাকা ঘাতকের মাথা ছিন্নভিন্ন, রক্ত ছড়িয়ে আছে চারপাশে। তাকবীরের উপস্থিতি মুহূর্তে এলিজাবেথের ভাঙ্গা আত্মাকে জোড়া লাগালো, কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হলো না। উপর থেকে আরও শত্রুরা তাকবীরের দিকে তেড়ে আসতে থাকে, তবে তাকবীর অবিচল থেকে নিপুণ দক্ষতায় একে একে তাদের গুলি করে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ইতিমধ্যে এক সন্ত্রাসী এলিজাবেথের হাত ধরে টানতে শুরু করে। এলিজাবেথ দিশেহারা হয়ে তাকবীরের দিকে ফিরে চেঁচাতে থাকে, ভালো মানুষ, আমাকে বাঁচান। তাকবীর এক পলকের জন্য থামে। তাদের চোখ মিলতেই মনে হলো যেন তারা দুজনেই পরস্পরের জন্য শেষ ভরসা। হঠাৎ পিছু থেকে একজন তাকবীরের মাথায় আঘাত করে পড়ে গেল তাকবীর। কপাল বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ল। তবুও তাকবীর নিটল। রক্তাক্ত হয়ে গেল সে ঘাতকের কাঁধে শুট করে এলিজাবেথকে মুক্ত করে। ছাড়া পেয়ে এলিজাবেথ ছুটে আসে তাকবীরের কাছে। এলিজাবেথ এক নিঃশ্বাসে তাকবীরের মাথার রক্তাক্ত জায়গা চেপে ধরে। চোখে ভয় আর অসীম কষ্টের মিশ্রণ। নিচ থেকে আরও লোক উপরে আসছে, সময় ফুরিয়ে যাচ্ছে তাদের। তাকবীর ক্লান্ত কিন্তু অবিচল থেকে এলিজাবেথকে বলে যাচ্ছে, এলুকেশি প্লিজ যাও, ওরা আসছে। কণ্ঠে অস্থিরতা, এক শেষ চেষ্টার প্রার্থনা। এলিজাবেথ তাকবীরের কথায় কাঁদতে থাকে অঝরে। আপনাকে এ অবস্থায় ফেলে আমি কি করে যাব? কান্না থামাতে পারে না এলিজাবেথ। শ্বাস ভারী হয়ে ওঠে। তাকবীর জোর দিয়ে বলল, আমি জন্মের পর থেকে কষ্ট পেতে পেতে এই জায়গায় এসেছি। প্লিজ আমার কথা ভেবো না, পালাও তুমি। আমি তোমাকে হারাতে চাই না এলুকেশি। এলিজাবেথ তাকবীরের হাত থেকে আস্থা হারানোর ভয় নিয়ে কণ্ঠে এক ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আমি আমার আস্থার জায়গা হারাতে চাই না ভালো মানুষ। তাকবীরের কণ্ঠ আবার কঠিন হয়ে উঠল। এলিজাবেথ, আমার কসম লাগে তুমি পালাও। এলিজাবেথ আরও অসহায় হয়ে পড়ে। এলিজাবেথ জানে একে অপরকে হারানোর কোনো উপায় নেই, কিন্তু তাকবীর ওকে পালানোর অনুরোধ করেই যাচ্ছে। তখনই সিঁড়ির উপরে আরও শত্রু এসে পড়ে। এলিজাবেথ শক্ত হয়ে জমে থাকে। ঠিক কী করবে বুঝে উঠতে পারে না। শুধু কান্না আরও তীব্র হতে থাকে। তাকবীর এবার এলিজাবেথের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। এক সুকার্ত চিৎকারে বলে, এলিজাবেথ পালাও। তাকবীরের কণ্ঠে আর কোনো কোমলতা ছিল না, শুধুই কঠোরতা। কখনোই তাকবীর এভাবে এলিজাবেথকে নাম ধরে ডাকে না, কিন্তু এবার তাকবীর তা করে। এলিজাবেথকে শেষ বার্তাটা দেয়। এলিজাবেথ কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে ছুটতে থাকে। কয়েকজন শত্রু এলিজাবেথের পেছনে আসতে চেষ্টা করলে তাকবীর তাদের পা জাপটে ধরে। ওরা তাকবীরের উপর পা দিয়ে আঘাত করে নিজেদের ছাড়িয়ে এলিজাবেথের পিছন ছুটে যায়, যেন তারা আজ প্রতিজ্ঞাবদ্ধ এলিজাবেথকে শেষ করে ছাড়বে। ধ্বংসযজ্ঞ পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকায় গুণ ধরা বিভীষিকাময় জীবন থেকে যতই এলিজাবেথ পালাতে চায় না কেন,
বিপদ ওকে ছাড়ে না। হঠাৎ করে তাকবীরের চোখের রং পরিবর্তন হয়ে গেল। ওর মস্তিষ্কে জমে থাকা ক্রোধ বিস্ফোরিত হয়ে দেহের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল। চোখে তীব্র হিংসা, মুখে পৈশাচিক ঘৃণা, যেন ও সমগ্র পৃথিবীটাকে ভেঙে ফেলতে চায়। এটি তাকবীরের একটি বিভীষিকা, এক ভয়ঙ্কর বাস্তবতা যা কখনো দেখা যায়নি। তাকবীরের মাঝে আর কোনো মানবিকতা বয়ে নিয়ে আসছে না, এখন শুধু ঘৃণাই টানানো এক ভয়ঙ্কর পশু। হিংস্রতার বশীভূত হয়ে ছুটে গেল ছাদের দিকে। তাকবীর যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে এক ভয়ঙ্কর ধাক্কায় একজন এলিজাবেথকে ছাদ থেকে ফেলে দেয়। সময় যেন সেখানে থমকে গেল। তাকবীরের চোখে স্তব্ধ হয়ে রইল তাকবীর। তবে এলিজাবেথ পড়েনি, ঘাতকের হাত ধরে ঝুলেছিল, প্রাণপণে বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। হাত বারবার ছুটে যাচ্ছিল। তখনও এলিজাবেথের হাতে লেগেছিল তাকবীরের তাজা রক্ত। ঠিক তখনই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে রিচার্ড, ন্যাসো এবং লুকাস। তাদের চোখ লনে পড়তেই রিচার্ডের শির দ্বারা সোজা হয়ে যায়। ন্যাসো বিপদের আভাস পেয়ে এক মুহূর্ত দাঁড়ায় না, পিছনের পকেট থেকে রিভলভার বের করে দ্রুত ভেতরে ছুটে যায়। দূর থেকে লুকাসের চোখ পড়ল ঝুলন্ত এলিজাবেথের দিকে, যে আপ্রাণ চেষ্টা করছিল উপরে উঠতে। তবে ঘাতকটি এলিজাবেথের হাতে অনবরত আঘাত করে যাচ্ছিল। লুকাস ঘাবড়ে রিচার্ডের দিকে তাকায়, যার চোখে কোনো অনুভূতি নেই। হাত মুষ্টিবদ্ধ করে আগে থেকে তাকিয়েছিল এলিজাবেথের দিকে। রিচার্ডের চওড়া মুখে বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায়নি। লুকাস অস্থির হয়ে একবার রিচার্ডের দিকে আবার এলিজাবেথের দিকে তাকাচ্ছে। খুব অবাক হচ্ছিল রিচার্ডকে এত শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। রিচার্ডের চোখে তীক্ষ্ণ দৃষ্টি ছিল, যেন সে কিছু খুব ভালো করে দেখছে। হঠাৎ করে রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এই পরিস্থিতিতেও রিচার্ডকে হাসতে দেখে লুকাসের চোখ ছলকে ওঠে। তখনই রিচার্ড পকেট থেকে রিভলভার বের করে এলিজাবেথের হাত বরাবর সোজা তাক করল। লুকাসের চোয়াল ফাঁক হয়ে যায়। এক মুহূর্তে রিভলভার থেকে ধোঁয়া উড়িয়ে একটা বুলেট এলিজাবেথের আঙ্গুলের ফাঁক দিয়ে গিয়ে সোজা ঘাতকের হাতে বিঁধে গেল। এলিজাবেথের হাত শিথিল হয়ে পড়তে যেতে লাগলো, কিন্তু তার আগে রিচার্ড বাতাসের মতো ছুটে গিয়ে এলিজাবেথকে ধরে ফেলল। এলিজাবেথ ভয়ে রিচার্ডের কোলে পড়া মাত্রই চেতনা হারায়। রিচার্ড অচেতন এলিজাবেথের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। অতঃপর ধীরে ধীরে চোখ উঠল উপরে তাকবীরের দিকে। তাকবীরের চোখে চোখ পড়তেই রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। একইভাবে তাকবীরের চোখেও ঝলসে উঠল দৃঢ়তার আগুন। দুজনের মাঝখানে অদৃশ্য এক বিদ্যুৎ চমক ছড়িয়ে পড়ল। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মালিক কাদের মজুমদার, কোম্পানির ম্যানেজার কামরুল, এমডি এবং একজন সহকারী, এই 4 জনই গত 5 বছর ধরে নিখোঁজ। তাদের পরিবার থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি, যা রহস্যকে আরও ঘনীভূত করছে। গণমাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চললেও তাদের পরিবার চুপ থেকেছে, যা সাধারণ মানুষের মনে আরও প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন তারা ইচ্ছাকৃতভাবে আত্মগোপন করছেন, কিন্তু কেন? তাদের একসাথে হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনে কী কারণ থাকতে পারে তা আজও অজানা। বর্তমানে কোম্পানির সব দায়িত্ব সরকারের হাতে। দেশের স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় সরকার প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রেখেছে। তবে এর মালিকদের অনুপস্থিতি একটি স্থায়ী ধাঁধার মতো থেকে গেছে। 4 জনের মধ্যে একজন, কোম্পানির ম্যানেজার
হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রিচার্ডের সেই ঘুটঘুটে অন্ধকারের স্যাঁতসেঁতে বেসমেন্টে। 5 দিন ধরে অনাহারে থাকার কারণে তার চোয়াল হাড়ের সঙ্গে মিশে গেছে, কিন্তু তার চোখের তেজ এখনো ম্লান হয়নি। মধ্যবয়সী শরীর দুর্বল হলেও মানসিক জোর একটুও কমেনি। লুকাসের মতো হিংস্র মানব প্রতিদিন তার উপর নির্মম অত্যাচার চালিয়েছে, থাবার মতো হাত দিয়ে তাকে পিষেছে, কিন্তু 5 দিনও মুখ দিয়ে একটি শব্দ বের করতে পারেনি। ম্যানেজারের নিস্তব্ধতা প্রতিটি আঘাতের চেয়েও ভারী হয়ে উঠেছিল। হঠাৎ বেসমেন্টে শাটারের কর্কশ শব্দ তুলে উপরে উঠতে থাকে। স্যাঁতসেঁতে ঘরে হালকা আলো ঢুকতেই কামরুল আতঙ্কে চোখ বুজে ফেলে। হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল আরেকটি নৃশংস আঘাতের অপেক্ষায়, কিন্তু আজ কিছু ভিন্ন ঘটল। রিচার্ড, লুকাস এবং ন্যাসো 3 জন একসাথে বেসমেন্টে প্রবেশ করলো। আশ্চর্যজনকভাবে তাদের চোখে মুখে ছিল না কোনো হিংস্রতার ছাপ। লুকাস নীরবে এসে কামরুলকে সোজা করে বসালো। ন্যাসো চেয়ারের পায়ের শব্দ তুলে একটি চেয়ার এনে রাখলো ঠিক কামরুলের সামনে। রিচার্ড ধীরে ধীরে এগিয়ে এসে পায়ের উপর পা তুলে বসলো কামরুলের সামনে। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, কিন্তু সেই হাসির পেছনে কি লুকিয়ে আছে তা বোঝা অসম্ভব। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা সরে বলল, মানতেই হবে, তোর দম আছে। রিচার্ডের বিদ্রুপ মাখা স্বরে কামরুল চুপ থাকার সিদ্ধান্ত নেয়। চিবুক শক্ত করে নিচের দিকে তাকিয়ে থাকে। রিচার্ড ঠোঁট কামড়ে বিদ্রুপে হেসে ওঠে। তবে তোর ছেলের একদমই নেই, বাপের মতো হইল না পুলা। সঙ্গে সঙ্গে মাথা তুলে কামরুল। বুকের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রিচার্ডের দিকে চেয়ে গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, আমার ছেলেকে কিছু করলে তোকে আমি। কথাটা শেষ করতে দেয় না রিচার্ড, তার আগে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, আইডিয়াল কলেজ, সাবজেক্ট সায়েন্স, উচ্চতা 5 ফুট 8.5, কুকড়া চুল, বাদামি চোখের মণি, ডাস্ট অ্যালার্জি আছে, তবে ক্যারেক্টার পেয়েছে একেবারে বাপের 16 আনা। কাউন্সিলরের মেয়ের সাথে কাল রাতেও হোটেলে ছিল। কামরুলের মুখে কথা আটকে যায়। রিচার্ডের চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। কামরুল থমকে রইল, বুকের তেজ বিয়ে গিয়ে চোখে ফুটে ওঠে নিখাত ভয়। রিচার্ড আবারও ঠোঁট কামড়ে হাসলো কামরুলের দিকে চেয়ে। নীরের ঠান্ডা গলায় বলতে থাকলো, লতা আন্টি দেখতে তো বেশ সুন্দরী, বয়স বাড়লেও মনেরও উত্তাপ কিন্তু কমেনি একটুও। আইডিয়াল কলেজের প্রফেসরের সাথে দেখলাম বেশ ভালো সখ্যতা, অ্যাপার্টমেন্টে যাতায়াতও নিয়মিত। রিচার্ডের বিদ্রুপ ভরা কথায় কামরুলের চোখ ঝলসে ওঠে। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে রিচার্ড হেসে দুপাশে মাথা নাড়িয়ে থামিয়ে দেয়। তার দুপাশে দাঁড়িয়ে থাকা ন্যাসো আর লুকাসের দিকে ইশারা করল চোখে। ন্যাসো দ্রুত ছোট একটা টুল এনে রাখে তাদের মাঝখানে। লুকাস টুলের উপর ল্যাপটপ রেখে কামরুলের দিকে ঘুরিয়ে দেয়। ল্যাপটপে ভিডিও প্লে হতে না হতে কামরুলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভিডিওর দৃশ্যগুলো তার মনের উপর হানাদের এক নিষ্ঠুর আঘাতের মতো। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় কামরুল। একজন স্বামীর পক্ষে নিজের স্ত্রীর এমন অন্তরঙ্গ মুহূর্ত আরেক পুরুষের সঙ্গে দেখা কখনোই সম্ভব নয়। রিচার্ড শব্দ করে হাসলো। হাসিগুলো গিয়ে সরাসরি বিঁধছে কামরুলের শরীরে। রিচার্ড হেসে ঝুঁকলো কামরুলের দিকে, ঠান্ডা গলায় বলল, কিন্তু এটা তো কেবল শুরু কামরুল, এখনো অনেক কিছু দেখা বাকি। কি চাস তুই? এতক্ষণে গিয়ে মুখ খুলল কামরুল। ভাঙা গলায় কথাগুলো বলতেই রিচার্ড অট্ট হাসিতে ফেটে পড়ল। রিচার্ডের হাসি কামরুলের ভেতরটা ছিঁড়ে বেরিয়ে আসা তীব্র যন্ত্রণার প্রতিধ্বনি। হাসি থামিয়ে রিচার্ড আবারও ঝুঁকে হিসিস করে বলল, কাদের? কামরুল অসহায় কণ্ঠে বলল, আমি সত্যি জানি না স্যার, কোথায় আছে? রিচার্ড ঠোঁট কামড়ে মুচকি হাসলো। অতঃপর মুহূর্তে বদলে গেল ওর চেহারার রং। হিংস্রভাবে গর্জে উঠে চিবিয়ে চিবড়ে বলল, মাদারবোর্ড, আমাকে কি তোর শালা ভেবেছিস? তোর সাথে খাতির করে তুই যা বলবি আমি সেটাই বিশ্বাস করব?
বল, কাদের কোথায়? কামরুলের কণ্ঠের তেজ যেন কোথায় হারিয়ে গেছে। এতদিন অন্ধকার বেসমেন্টের থেকেও যতটা দমবন্ধ লাগেনি রিচার্ডের চোখের ধাঁধার সামনে এখন ঠিক ততটাই লাগছে। গভীর শ্বাস ফেলে কামরুল ভাঙা স্বরে বলল, সত্যি আমি জানি না। শেষবার স্যারের সঙ্গে কথা হয়েছিল প্রায় 2 মাস আগে। তখন তিনি থাইল্যান্ডে ছিলেন। তুই যখন বাসেদকে মেরেছিলি তখনই তিনি আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন পালিয়ে যেতে। তিনিও পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর আর যোগাযোগ হয়নি। রিচার্ড সোজা হলো, নাটকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসল। নিরুদ্বেগহীন ভাব নিয়ে নিরুদ্বেগ গলায় বলল, ওকে, আমিও যখন লাস্ট খবর নিয়েছিলাম তখন তোর ছেলের শরীরে 25% পুড়ে গিয়েছিল। এরপর আর যোগাযোগ হয়নি। আটকে উঠল কামরুল। তড়িঘড়ি করে বলে উঠল, তোর পায়ে পড়ি, আমার ছেলের কোনো ক্ষতি করিস না। আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। রিচার্ড সরু গলায় বলল, কাদের এই মুহূর্তে বাংলাদেশে আছে? আবার কোথায় থাকতে পারে সেটা বল। রিচার্ডের স্বাভাবিক গাছাড়া ভঙ্গি থাকলেও কামরুলের চোখে সন্দেহের ছাপ স্পষ্ট। সে তো নিজেও জানে না যে কাদের দেশে আছে। রিচার্ড কামরুলের চোখের সেই জড়তা লক্ষ্য করে খুব জমিয়ে চাপা গলায় রসিয়ে রসিয়ে বলল, তোর বাপ তোকে বাঁচানোর জন্য লোক পাঠিয়েছিল, আর তুই সেটা জানিস না? শালা, কাদের মস্ত বড় ভুল করেছে। নিজের পাপ দ্বিগুণ করে ফেলেছে। এবার তার ফল ভোগ করতেই হবে। শোরের বাচ্চাকে বাঁচার জন্য কয়দিন সময় দিয়েছিলাম। কামরুল ছেলের চিন্তায় দিশেহারা। অন্য আর কিছুই তার মাথায় যাচ্ছে না। হঠাৎ রিচার্ডের পায়ে পড়ে কাঁদতে শুরু করে। তোর পায়ে পড়ি, আমার ছেলেকে কিছু করিস না। লুকাস এক লাথি মেরে কামরুলকে দূরে ফেলে দেয়। মুখ থুবড়ে ছিটকে গিয়ে পড়ে কামরুল। ফোঁস করে নিঃশ্বাস নিতে নিতে ভেজা চোখে মাথা তুলে কামরুল। পরিস্থিতি পরিষ্কার, এখানে সত্য বলা ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। খুব ভালো করে বুঝতে পারছে রিচার্ড পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। কামরুল ভাঙা গলায় বলে, স্যার বাংলাদেশে থাকলে প্রতি শনিবার গভীর রাতে ডিটিআই বারে যায়। তবে আমি সত্যি জানি না এখন তিনি কোথায়। ওনার হাত বিশাল। সবকিছু আমার বাক্য শেষ হবার আগেই বন্দুকের আওয়াজ বেজে ওঠে। কামরুলের মগজ ছিটকে গিয়ে পড়ল দেওয়ালে। রিচার্ড ধীর পায়ে রিভলভারের নলে এক ফু দিয়ে উঠে দাঁড়ায়। ব্যস্ত পায়ে হেঁটে বেসমেন্টের দিকে যেতে থাকলো। পিছন গেল নেসো। লুকাস টর্চার সেল থেকে কাটারে চাপাতি নিয়ে নিজে কাজে লেগে পড়ল। ধরিত্রীতে আধারের চাদর টানানো। রাতের মধ্যম প্রহর। পৃথিবী ক্লান্ত, ঘুমে মগ্ন সবাই, কিন্তু রিচার্ডের চোখে ঘুম নেই। তার মুখ আধখালি, বাকি ভরা অনির্বাণ্য যন্ত্রণায়। হৃদয়ের গভীরে দাও দাও করে আগুন জ্বলছে। তবে গ্যাংস্টার বস হিসেবে সে কখনোই স্বীকার করবে না তার মনে কষ্ট থাকতে পারে। এমন ভাবনাও তার জন্য অপরাধ। রিচার্ড নিঃশব্দে বসে আছে, এক দৃষ্টিতে খালি জায়গায় তাকিয়ে। শক্তপোক্ত টানাপূরণ আর বিষাদের প্রাচীর ঘিরে রেখেছে তাকে। তবে মুখে সেই চিরাচরিত তামাশার ছাপ। লিভিং রুমে ঢুকে নেসো আর লুকাস ঘুম জোড়ানো চোখে। রিচার্ডের তলবে আসতে হয়েছে তাদের। কাউচে হেলান দিয়ে বসা রিচার্ড তখনও গ্লাস হাতে অনবরত মদ পান করে যাচ্ছে। মুখে এক অদ্ভুত অন্ধকার হাসি। লুকাস ঝুঁকে ফিসফিস করে বলল, বস কিছু বলবেন? রিচার্ড একবার লুকাসের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। অতঃপর মৃদুস্বরে বলল, জীবন আর পেছনের দরজা দিয়ে পালাতে দিচ্ছে না। এবার সব শেষ করব। নেসো আর লুকাস কিছুক্ষণ চুপ থেকে একে অপরকে অবাক দৃষ্টিতে দেখল। তারা বুঝতে পারল না রিচার্ড কি বলতে চাইছে, কিন্তু রিচার্ডের চোখে এক অদ্ভুত আভা, এক ধরনের অদৃশ্য পরিকল্পনা যে তাকে তাড়া করছে তা পরিষ্কার ছিল। রিচার্ড ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে টেবিল থেকে দুটো টিকিট তুলে তাদের দিকে বাড়িয়ে দিল। নেসো প্রথম শব্দহীনভাবে টিকিটগুলো নিয়ে চোখ বোলালো। লুকাসও তাই করলো। সঙ্গে সঙ্গে ঘুম ছুটে গেল দুজনেরই।
রিচার্ড ওদের কিছু বলতে না দিয়ে নিজে থেকে বলতে থাকলো, আমি যেই খেলায় নামতে চলেছি সেখানে ধ্বংস ছাড়া কিছুই নেই। ন্যাসো, তুমি সংসার সাজাও, আমি সুইজারল্যান্ডের সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আর ইপ্রাত সেখানে গিয়ে নতুন জীবন শুরু করো। আর লোকা, তুমি দেশে ফিরে যাও, বিয়ে করে নতুন জীবন শুরু করো। তারা কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকালো। পরপর কোনো কথা না বলে ন্যাসো আর লুকাস একে অপরকে নিয়ে সেখান থেকে চলে গেল। রিচার্ড তপ্তশ্বাস ফেলে কাউচে মাথা এলিয়ে দিল। গভীর শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করছিল, কিন্তু হঠাৎই মাথার দুপাশে বন্দুকের লোডের শব্দ খুব কাছ থেকে শুনে তুষ্ট হাসল রিচার্ড। টিগারের টিপে চাপ পড়ল, কিন্তু রিচার্ডের মুখ এক ফুটো হাসি ফুটে উঠল, ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাসের চেহারা। হেসে দিল লুকাস ন্যাসো। পরপরই রিচার্ডের দুপাশে এসে বসলো দুজন। রিচার্ডকে সঙ্গ দিতে শুরু করলো, হাতে তুলে নিল ওয়াইনের বোতল। তাদের একসাথে এই বসা যেন ভয়ঙ্কর ভবিষ্যতের প্রস্তুতি ছিল। রিচার্ড আবার গ্লাসে মদ ঢালতে শুরু করলো, চোখে এক নিষ্ঠুর পরিকল্পনার আভাস। ন্যাসো গ্লাসে চুমুক বসাতে বসাতে বলল, আমাদের বস কি তবে ভয় পাচ্ছে? রিচার্ড বাঁকা হেসে বলল, যে যন্ত্রে ভয় হয় সেটা আমার নেই। মাথা নেড়ে সম্মতি জানালো ন্যাসো। আবারও বলল, তবে যে আমাদের সরিয়ে দিতে চাচ্ছেন? রিচার্ড সোজা হয়ে বসলো, গম্ভীর হলো ওর কণ্ঠস্বর। আমার কিছু না থাকলেও তোমাদের সাথে দুটি জীবন জড়িয়ে আছে। আমি চাই না আর কারোর পরিবার ভেঙে যাক। পাশ থেকে লুকাস বলল, আপনার কেউ নেই বুঝি? রিচার্ডের কাটকাট জবাব, জীবনে কাউকে রাখা মানে তার উপর নির্ভরশীল হয়ে যাওয়া। রিচার্ড কানাত কারোর উপর নির্ভর হতে জানে না। হঠাৎ ন্যাসো রিচার্ডের সামনে একটা পেপার ধরল। তাকাতেই চোখ শক্ত হয়ে রিচার্ডের রুষ্ট গলায় চাপা সরে বলল, কোথা থেকে পেয়েছো এটা? জবাব ন্যাসো দিল, ম্যাম, রুমে ভাঙচুর করার সময় এটা বেরিয়ে এসেছিল ক্যাবিনেট থেকে। গার্ড ক্লিন করার সময় পেয়ে আমাকে দিল। সঙ্গে সঙ্গে রিচার্ড চো মেরে পেপারটি নিয়ে নিল। আজ ন্যাসোর স্বরে খুবই দৃঢ়তা বলল, এখনো আপনি সব কিছু অস্বীকার করবেন? আপনি কেমন মানুষ? নিজের মনের কাছে প্রশ্ন করতে কেন ভয় পান? রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটো ধীরে ধীরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত জমা হতে শুরু করে। ক্রোধে ধারালো চোয়াল মটমট করতে থাকে, কিছু অপ্রকাশিত কথার চাপ সহ্য করতে না পেরে। ন্যাসো অবিরাম পিছু ছুটে চলা এক অভিশাপের মতো জিদ ধরল। আজ বলল, হ্যাঁ, এটা সত্য, রিচার্ড কানাত প্রেমে পড়েছে। রিচার্ড ন্যাসোকে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে রেখে বলল, আই ওয়ান ইউ ন্যাসো। ন্যাসোর শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় উত্তরে বলল, না বস, আপনাকে আজ মানতেই হবে। তোমরা যাকে ভালোবাসা বলো তা আসলে মোহ, বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভালোবাসা কখনোই বাস্তবতার যুদ্ধে জয়ী হতে পারে না। আমি চাই না সেই হেরে যাওয়া ভালোবাসা যা শুধুমাত্র আবেগের নরম পর্দায় ঢাকা থাকে। আমি বিশ্বাস করি ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়, তাতে যতই নৃশংসতা থাকুক তবুও দুটি হৃদয় একত্রিত হোক কোনো বাধা, কোনো কোমলতা আর কোনো ভয় না রেখে। ক্রোধে রিচার্ডের গলা রুখে উঠল। ন্যাসো থেমে গেল। তার সীমা ছিল এতটুকুই। রিচার্ড ফুঁসতে থাকলো অসহ্য ক্রোধে। লুকাস পাশ থেকে ছুটো করে বলল, তবে ওটা কি মিথ্যে ছিল? লুকাস পেপারের দিকে ইশারা করে। রিচার্ডও সেদিকে তাকায়। তৎক্ষণাৎ চোখে এক পশলা উষ্ণতা ঢেউ তুলে, যেন কিছু একটা অজানা আবেগ বয়ে নিয়ে আসছে। ঠোঁটের কোণে অবাক করা স্মিত হাসি, যে হাসি কখনো অজান্তেই সাদা হয়ে ওঠে। রিচার্ড বলল, রিচার্ড কায়নাতের মধ্যে মিথ্যে, ছলনা, প্রতারণা, ছলচাতুরি নেই। আপনি সত্যিই হৃদয়হীন বস। তোমরা আমাকে কঠোর বলছো, জানতে চাইছো কেন আমি ওকে এত দূরে রেখেছি, এসব করছি। কিন্তু তোমরা জানো না ওর জীবনের গভীরতম ক্ষত, জানো না কত ভয়ঙ্করভাবে ঠকেছে এই মেয়ে। যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাটির নিচ থেকে
টেনে বের করা হবে। আমি চাই না ও আবার সেই আঘাতের মুখোমুখি হোক। আমি চাই ও নিজেই নিজের শক্তি হয়ে উঠুক, সত্যের মুখোমুখি দাঁড়াতে শিখুক, কারণ একমাত্র তবেই ও সত্যিকারের অর্থে বাঁচতে শিখবে। ধীরে ধীরে দুজনেই হার মানে। তারা খুব ভালো করে জানে রিচার্ড কখনো উদ্দেশ্যহীন কোনো কাজ করে না। নিশ্চয়ই রিচার্ডের প্রতিটি পদক্ষেপের পেছনে কোনো না কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিছু সময়ের জন্য নীরবতা আরও ঘনীভূত হয়ে ওঠে, যেন বাতাসের ভেতরেই এক অদৃশ্য চাপ তৈরি হয়। হঠাৎ লুকাসের মনে কিছু মনে হলো। বস, একটা ঘটনা ঘটে গিয়েছে। কি? রিচার্ড প্রশ্ন করলো, চোখে উদ্বেগ। কামরুলের আর কাদেরের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভেতরে বউ বাচ্চা সবাই ছিল। রিচার্ডের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, যেখানে ভয় ও রাগ কিছুই নেই। যদিও সে কামরুলকে ভয় দেখিয়েছিল, তার ছেলেকে কিছুই হয়নি, তার ছেলের কিছুই হয়নি। তবে এই ঘটনার পেছনে কে ছিল তা এখনো অজানা। আর কাদের তো এখনো রিচার্ডের ধরাছোঁয়ার বাইরে। ন্যাসো এক মুখ শব্দে বলল, কে করলো? লুকাস মুখ খিচে বলল, কে আবার করবে? ওই মিনিস্টার শালা। ন্যাসো আগের মতোই শান্ত, তবে গম্ভীর হয়ে বলল, ওইদিকে খবর যাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। লুকাস বিরক্ত হয়ে উচ্চারণ করে, আরে মাঙ্গের নাতি, গভীর জলের মাছ। শালা ঘাপটি মেরে বাইরে ছিল। যখন অ্যাটাক হলো তখনই নিশ্চয়ই গাড়ির নাম্বার প্লেট দেখেছিল। আর একজন মিনিস্টারের পক্ষে এসব খুঁজে নেওয়া বা হাতে খেলা কোনো ব্যাপার না। শালা হেভি ডেঞ্জারাস। গণহারে উড়িয়ে দে সব। আজকে একসাথে দুই পার্টি ঢুকেছিল। রিচার্ডের কথায় দুজনে চকিতে তার দিকে ফিরল। রিচার্ড এক দৃষ্টে ওয়াইনের বোতলের দিকে চেয়ে আছে। ভাব এমন যেন বোতলের ভেতরে সব উত্তর লুকিয়ে আছে। রিচার্ড মাথা তুলল। দুজনের প্রশ্নবোধক দৃষ্টি আঁকড়ে ধরে দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বলল, লাশগুলো হয়তো দেখোনি। এখানে টাইমিংটা দারুণ হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, কাদেরের লোক ঢুকেছিল। তবে এই চুনোপুটিদের পক্ষে কখনোই সম্ভব না রিচার্ড কায়নাতের গার্ডদের সাথে পেরে ওঠা। লনে যে লাশগুলো ছিল সেগুলো কাদেরের লোকের। অপর পার্টি ভাড়া করা গুন্ডাগুলো ভুল না হলে ভারতের। শক্তিশালী ছিল, ওরাই ভেতরে ঢুকতে পেরেছে। তোমরা হয়তো লাশ দেখোনি, তাই বুঝতে পারোনি। শালার একটাকেও জীবিত পেলাম না। লোকাস ঠোঁট কামড়ে বলল, কিন্তু অপর পার্টি কে ছিল? রিচার্ড জবাব দিল না। তার চোখে এক গোপন রহস্যের ক্ষণকটা। লুকাস অস্থির হয়ে উঠে বলল, এখন তবে কি হবে বস? আমরা তো জানি না নতুন শত্রু কে। যে কোনো সময় যে কোনো দিক থেকে আঘাত আসতে পারে। রিচার্ড ঠোঁটে রহস্যে মৃদু ছায়া খেলে গেল। ঠোঁটের কোণে এক শীতল হাসি ফুটিয়ে এলিয়ে বলল, রিচার্ড কায়নাত এখনো মাঠে নামেনি। যখন নামবে একটা একটা করে শুয়াবে ময়দানে। সঙ্গে সঙ্গে ন্যাসো তুষ্ট হেসে বলল, তবে রিচার্ড কায়নাত নিজের দায়িত্ব এড়াতে চাচ্ছে কেন? রক্ষা করতে পারার মতো দম নেই? উচ্চ শব্দে হাসল রিচার্ড। খুবই মজা পেল ন্যাসোর কথায়। এমন অথবা শোনা গেল রিচার্ডের প্রবল আত্মবিশ্বাসী স্বর, ফাক ন্যাসো। রিচার্ড কায়নাতের যেমন জানের মায়া নেই, তেমন জান নেওয়ার মায়াও করে না। আই ক্যান বার্ন দ্য হোল ওয়ার্ল্ড ফর মাই প্রিন্সেস। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। একটি পরিবারের প্রধান হলেন পুরুষ, যিনি সেই পরিবারের স্তম্ভ। যখন এই স্তম্ভ দুর্বল বা অচল হয়ে যায়, তখন পরিবারের উপর নেমে আসে চরম বিপর্যয়। ঠিক তেমনই রিচার্ডের ছোট্ট পরিবারের স্তম্ভ ছিল তার বাবা। খুব সচ্ছল না হলেও তাদের পরিবার ছিল এক সুখী ও পরিপূর্ণ জীবনযাপনের প্রতীক। রিচার্ডের বাবা একটি ওষুধ কোম্পানিতে কর্মচারীর পদে চাকরি করতেন, আর মা ছিল
একজন গৃহিণী। কাকতালীয়ভাবে রিচার্ডের বাবা মা দুজনেই এতিম ছিলেন, ফলে আত্মীয় স্বজনের সংখ্যা ছিল একেবারে সীমিত। রিচার্ড তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল না। তার আগেও তাদের পরিবারের এক নতুন সদস্য এসেছিল, কিন্তু জন্মের পরপরই সে মারা যায়। সেই শোকের কয়েক বছর পর রিচার্ডের জন্ম হয় এবং তার আগমনে পরিবারটি আবার হাসি খুশি হয়ে ওঠে। তাদের জীবনের প্রতিদিন ছিল সুন্দর, সরল আর আনন্দময়। তবে একটা কথা চিরন্তন সত্য, সুখ ক্ষণস্থায়ী। তেমনি রিচার্ডের পরিবারের সেই সুখও বেশি দিন টিকল না। হঠাৎ এক দমকা হাওয়ার এলোমেলো হয়ে গেল তাদের সাজানো সংসার। গতকাল রিচার্ড যে কামরুলকে খুন করেছে আর যেই কাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে, সেই কাদেরই ছিল রিচার্ডের বাবার বস। কাদের ছিল একজন দুর্নীতিগ্রস্ত ও লোভী মানুষ, আর রিচার্ডের বাবা সাধারণ কর্মী হলেও ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। কোম্পানির ম্যানেজার কামরুলের সঙ্গে রিচার্ডের বাবার ছিল খুব ভালো সম্পর্ক। হঠাৎই দেখা যায় ছোট ছোট শিশু অজানা এক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সারা দেশে এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব নিজ হাতে নিলেন রিচার্ডের বাবা। একদিন তিনি আবিষ্কার করলেন ভয়ঙ্কর এক সত্য। তাদের কোম্পানির ওষুধ তৈরির উপকরণের মেশানো হচ্ছে ভেজাল, যা শিশুদের জন্য বিষের মতো কাজ করছে। এই তথ্য জানার পর থেকে রিচার্ডের বাবার জীবনে নেমে এলো অন্ধকার। রিচার্ডের বাবা সরল মনে সে ভয়ঙ্কর সত্যটি কামরুলকে জানিয়েছিলেন এবং বলেছিলেন তিনি পুলিশের কাছে সবকিছু প্রকাশ করবেন। কিন্তু কামরুল, যিনি কাদেরের সঙ্গী ছিলেন, সেই খবর দ্রুত কাদেরের কানে পৌঁছে দেয়। ওই রাতেই কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপা দিয়ে রিচার্ডের বাবাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। সেদিন মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলেও রিচার্ডের বাবা সারা জীবনের জন্য শয্যাশায়ী হয়ে পড়েন, প্যারালাইজড হয়ে যান এবং চিকিৎসকরা জানিয়ে দেন তার আর কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। শারীরিক অক্ষমতার কারণে কাদের তাকে সরাসরি খুন করার ইচ্ছা পরিত্যাগ করে। তবে সেই দিন থেকে রিচার্ডের পরিবারের উপর নেমে আসে এক দীর্ঘ অন্ধকার। রিচার্ড ছোট থেকেই বাবার ন্যাওটা ছিল। মায়ের স্নেহ যতই গভীর হোক, বাবার প্রতি তার ভালোবাসা ছিল এক অন্যরকম। রিচার্ডের বাবা নিজেও ছেলের জন্য ছিলেন পাগল, কিন্তু যখন পরিবারের প্রধান স্তম্ভ অচল হয়ে যায়, তখন সমাজের অন্ধকার চেহারা একে একে প্রকাশ পেতে শুরু করে। এই অন্ধকার থেকেই শুরু হয় রিচার্ডের পরিবারের পতন। সেখানে জন্ম নেয় রিচার্ডের বেদনাময় গল্প। একজন নিরীহ রেদওয়ান থেকে ভয়ঙ্কর গ্যাংস্টার রিচার্ড কায়নাত হয়ে ওঠা করুণ ইতিহাস। রিচার্ড যখন 12 বছর পর গ্যাংস্টার রিচার্ড কায়নাত হিসেবে বাংলাদেশে ফিরে আসে, তখনই উদ্ঘাটন করে তার বাবার অ্যাক্সিডেন্ট কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না। সত্য উদ্ঘাটন করা রিচার্ডের জন্য কঠিন ছিল না, তবে রিচার্ড ইচ্ছাকৃতভাবেই প্রতিশোধ নিতে এত দীর্ঘ সময় নেয়। রিচার্ডের বাবা সেই পরিকল্পিত দুর্ঘটনার পিছনে হাত ছিল কাদের, কামরুল, বাসেত আর শামসুলের। তাদের মধ্যে একজনকে রিচার্ড কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় তাদের কোম্পানির মেয়াদোত্তীর্ণ বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করে। প্রথমে রিচার্ড কৌশলে তাদের দেশ ছাড়া করে দেয়, এরপর সেই কোম্পানিটিকে সরকারের হাতে তুলে দেয়, যেন বিষাক্ত ইতিহাসের সমাপ্তি ঘটে। কিন্তু প্রতিশোধ এখানে শেষ হয়নি। রিচার্ড 8 বছর ধরে তাদের এক দেশ থেকে আরেক দেশে তাড়া করে বেড়াচ্ছে, শুধু মৃত্যুর ভয় দেখিয়ে। রিচার্ড চাইলে এক মুহূর্তেই তাদের শেষ করে দিতে পারত, কিন্তু তা করেনি। রিচার্ড জানতো প্রতিশোধ মানে শুধু মৃত্যু নয়, বরং ধীরে ধীরে ভয়, হতাশা এবং অন্ধকারের মধ্যে ফেলে তাদের মনোবল ধ্বংস করে দেওয়া। কিন্তু এখন এতদিনের খেলায় ইতি টানানোর সময় এসে গেছে। রিচার্ড আর অপেক্ষা করতে চাইছে না। তার বাবার সকল যন্ত্রণা এখন চূড়ান্ত প্রতিশোধের মাধ্যমে শেষ হবে। বিটিআর বাড়তি সন্ত্রাসের এক কেন্দ্রবিন্দু। দেশ বিদেশি সন্ত্রাসী, ড্রাগস ডিলার আর মাফিয়াদের প্রধান আস্তানা এটি। স্বাভাবিকভাবেই নিরাপত্তার স্তর অত্যন্ত কড়া। রিচার্ড চাইলে সরাসরি আক্রমণ করতে পারে, কিন্তু এখনও নিশ্চিত
হয়নি কাদের এখানে আছে কিনা। বারের পেছনে রিচার্ডের কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে রিচার্ডের গার্ডরা ছদ্মবেশে ভিতরে প্রবেশ করেছে। প্রতিটি কোণায় কৌশলে হিডেন ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিচার্ড গাড়িতে বসে মনোযোগ সহকারে প্রতিটি ফুটেজ পর্যবেক্ষণ করছে। পাশে বসে লুকাস চুপচাপ থাকতে পারছিল না, অধৈর্য হয়ে আশপাশ করছিল। বস, বলছিলাম এভাবে বসে থাকার কি দরকার? আমরা কি কাউকে ভয় পাই নাকি? সরাসরি ভিতরে গিয়ে আক্রমণ করলেই তো হয়। রিচার্ড চোখ সরায় না স্ক্রিন থেকে। লুকাসের দিকে এক পলক চোখ গরম করে তাকিয়ে জবাব দিল, ভেতরে গিয়ে অর্ধনগ্ন মেয়েদের ধাক্কা খেতে চাচ্ছ? লুকাস তৎক্ষণাৎ সোজা হয়ে বসে বলল, না না না, আমি সুইটির ব্যাপারে খুবই লয়াল। রিচার্ডের ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি ফুটল। বলল, তাহলে চুপ করে বসে থাকো, সময় হলে জানতে পারবে। আমিও আমার বউয়ের ক্ষেত্রে খুবই লয়াল। I lost my virginity for her. লুকাস ভ্রু কুঁচকে তেষ্টা নজরে তাকালো রিচার্ডের দিকে। পরপর ভেঙচি কেটে মুখের ভিতর কিছু বিড়বিড় করলো, যেগুলো মুখে ফুটে বলার সাহস লুকাসের ছিল না। রিচার্ড তা লক্ষ্য করেও পাত্তা দিল না। হঠাৎ রিচার্ডের চোখ আটকে গেল স্ক্রিনে। বাড়ির বেসমেন্টের ভিতরে ফুটেজে সেখানে একটি ছোট খেলনা গাড়ির করে পাঠানো হিডেন ক্যামেরার ধীরে ধীরে মেজে ঘুরে বেড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য স্ক্রিনে কিছু অস্পষ্ট রহস্যময় কিছু ধরা পড়ল। রিচার্ড মনোযোগ বাড়িয়ে স্ক্রিনে তাকালো। লুকাস, দেখো এই ফুটেজ, বলে আঙ্গুল দিয়ে স্ক্রিনের কোণার দিকে নির্দেশ করলো রিচার্ড। লুকাস বিড়বিড় বন্ধ করে দ্রুত ঝুঁকে পড়ল স্ক্রিনের দিকে। এটা তো একটা মেয়ে, কিন্তু এখানে এই অবস্থায়? রিচার্ড কোনো প্রত্যুত্তর করল না। ঠোঁটের কোণে জমে থাকা রহস্য আরো ঘনীভূত হলো। রিচার্ড হঠাৎই গাড়ি স্টার্ট দিল। লুকাস হতবাক হয়ে বলল, আরে বস, কোথায় যাচ্ছেন? কাদের ভেতরে আছে? এইমাত্র মেসেজ এলো। রিচার্ড গাড়ি থামালো না। দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে ঠান্ডা গলায় বলল, অন্য আরেকদিন ধরবো এটাকে, আজ উৎসব করা যাক। মানে কিসের উৎসব বস? লুকাস কপাল কুঁচকালো। রিচার্ডের ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি ফুটল। না চাইতো অনেক বড় কিছু পেয়ে গেছি। মানে? লুকাস দ্বিধাগ্রস্ত কণ্ঠে জানতে চাইল। প্রসঙ্গ পাল্টে দিল রিচার্ড। বলল, ন্যাসোকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে বলেছিলাম তার কাজ শেষ হয়েছে? হ্যাঁ বস, সব রেডি। সব ইনফরমেশন পেন ড্রাইভে নেওয়া হয়েছে? লুকাস দ্রুত পকেট থেকে পেন ড্রাইভ বের করে বলল, হ্যাঁ বস, এই যে। রিচার্ড এক হাতে পেন ড্রাইভ নিয়ে স্টিয়ারিংয়ের দিকে চোখ রেখে বলল, ভালো, এবার দেখো কিভাবে আমরা আমাদের উৎসব শুরু করি। লুকাস কিছুই বুঝতে পারছে না রিচার্ডের কথার মানে। লুকাসের ফেস রিয়েকশন দেখে ঠোঁট কামড়ে হেসে গাড়ির স্পিড বাড়ালো রিচার্ড। হাইয়ে ধরে ধুলো উড়িয়ে তুমুল বেগে ছুটে যাচ্ছে গাড়িটি। এবার আমি খেলোয়াড় নই, কোচ হিসেবে নামবো মাঠে। লুকাস ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কাদের খেলাবেন বস? রিচার্ড এক মুহূর্তের জন্য থেমে কড়া গলায় বলল, তোমাদের বেআইকে। লুকাস রিচার্ডের কথার মানে বুঝতে পারল না, তবুও উচ্চস্বরে হেসে উঠল রিচার্ডের সাথে। কিছুক্ষণের মধ্যে হাসি থেমে গেল লুকাসের। সরু গলায় বলল, বস, আজ ন্যাসোকে সাথে আনলেন না কেন? রিচার্ড থেমে বলল, ইফরাত অসুস্থ, এই মুহূর্তে ন্যাসো ওর ওয়াইফের কাছে থাকা দরকার। লুকাস অবাক হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হাসতে হাসতে বলল, বস, আপনি খুব দায়িত্ববান স্বামী হবেন। রিচার্ড ঠান্ডা গলায় বলল, অলরেডি আই এম। অতঃপর হঠাৎ গাড়ির ব্রেক কষে দিল। চোখের ইশারায় লুকাসকে গাড়ি থেকে নামতে বলল। লুকাস হতভম্ব হয়ে নেমে গাড়ির উইন্ডো মিররের উপর ঝুঁকে পড়ল। বস, কোথায় যাচ্ছেন আপনি? দায়িত্ব পালন করতে, বলে রিচার্ডের গাড়িটির টায়ারের কর্কশ শব্দ তুলে স্থান ত্যাগ করলো তৎক্ষণাৎ। লুকাসের চোল ফাঁক হয়ে গেল। অবাক চোখে গাড়িটিকে ঝড়ের বেগে চলে যেতে দেখল। সকালে সেই ঘটনার অবলোকন হওয়ার পর গা কাঁপিয়ে জ্বর আসে এলিজাবেথের।
সেই সময় তাকবীর এলিজাবেথের চিৎকারের শব্দে ছাদে গিয়ে এলিজাবেথকে এক কোণে বসে কাঁপতে দেখে তৎক্ষণাৎ ওকে রুমে নিয়ে আসে। তারপর থেকেই এলিজাবেথের জ্বর বাড়তে থাকে। তাকবীর সারা বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করলেও কিছু পায়নি। আশ্চর্যজনকভাবে সেই সময়ের সকল ফুটেজ ডিলিট করা, আর সিসিটিভি নিয়ন্ত্রণে থাকা গার্ডরাও সকাল থেকে নিখোঁজ। জ্বরের কারণে এলিজাবেথের বারবার খুসখুসে কাশিতে ঘুম ভেঙে যায়। রাত তখন ৩টা। হঠাৎ কাশতে কাশতে ঘুম ভেঙে যায় এলিজাবেথের। উঠে পানি খেতে পাশে তাকাতেই একদম ভূত দেখার মতো চমকে ওঠে এলিজাবেথ। পরপর কয়েকবার চোখ কচলিয়ে দেখেও নিজের চোখে বিশ্বাস করতে পারে না এলিজাবেথ। সামনে তাকাতেই আবারও একটা ধাক্কা খেলো। গলায় পেঁচ বেজে আসছিল। পরপর শুষ্ক কয়েকবার ঢোক গিলে এলিজাবেথ বলল, ভালো মানুষ, এসব কি? তাকবীর দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল গম্ভীর ভঙ্গিতে। চোয়াল ইস্পাতের মতো ধারালো ছিল ক্রোধে। এলিজাবেথ কিছু বুঝতে পারছিল না। ভয়ে শরীর থেকে ঘাম জড়তে লাগলো। ভালো মানুষ, কিছু বলছেন না কেন? কি হচ্ছে এসব? আর আমাকে ডাকেননি কেন? আমি বারণ করেছি। রিচার্ডের ভারী কিশোরে আবারও কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের প্রকম্পিত চোখের পাপড়ির জোড়ার চেয়ে অধর এলিয়ে হেসে বলল, কারণ তুমি ঘুমাচ্ছিলে। রিচার্ড এলিজাবেথের রুমের সোফায় বসেছিল, খুবই আয়েসি ভঙ্গিতে, যেন এটাই ওর সাম্রাজ্য। এলিজাবেথের ঠোঁট ভাঙতে থাকে। অসহায় দৃষ্টিতে তাকায় তাকবীরের দিকে। তাকবীর মাথা নুইয়ে রেখেছে, পরাজিত সৈনিকের মতো। রিচার্ড তার গায়ে চাপানো কালো কোট ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ায়। অতঃপর তাকবীরের দিকে চেয়ে গুরুগম্ভীর গলায় বলল, আউট। তাকবীর দাঁত চেপে রিচার্ডের সামনে গিয়ে চোখ রাঙিয়ে ওর সময়সীমা বুঝিয়ে বেরিয়ে গেল। রিচার্ড সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। এলিজাবেথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিচার্ড দরজা লাগিয়ে ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ঝুলিয়ে পিছন খুলল। এলিজাবেথের অভ্যন্তর শিউরে উঠল। এক পা করে এগোতে থাকে রিচার্ড। এলিজাবেথ খামচে ধরে বিছানার চাদর। রিচার্ড একদম বিছানার কাছে চলে এলো। এলিজাবেথ আবার কেঁদেই দিবে, কিন্তু হঠাৎ রিচার্ড ঝুঁকে নিচে থেকে একটা ছুরি তুলল। এলিজাবেথের অতর ফাঁক হয়ে যায়। এক মুহূর্তের জন্য ভেতরের ভয় কোথায় হারিয়ে গেল। ছুরির দিকে তাকিয়ে এলিজাবেথ বিস্মিত স্বরে বলল, এটা মাফি, মায়ের হাজব্যান্ড। এলিজাবেথ রিচার্ডের ক্রোধবিহীন স্বরে ভড়কে গেল। একবার ছুরির বিড়ালটির দিকে তাকাচ্ছিল, তো আরেকবার বালিশের পাশে ঘুমন্ত মায়ের দিকে। পরপর ঢুক গিলে বলল, মায়ের হাজব্যান্ড মানে? রিচার্ড হাই তুলতে তুলতে বিছানায় বসলো। এলিজাবেথ সঙ্গে সঙ্গে এক লাফে পিছন সরে গেল। রিচার্ড এলিজাবেথের দিকে লক্ষ্য করে কপাল কুঁচকালো। পরপর নিরুদ্বেগ ভাবে নিয়ে বলল, ভাবছি একটা মাফিয়া গ্যাং বানাবো, তাই মায়ের জন্য ওকে নিয়ে আসলাম। ওদের যথেষ্ট প্রাইভেসি দিবে ওকে? এলিজাবেথ এক মুহূর্তে হতভম্ব হয়ে গেল। অবাক চোখে রিচার্ডকে দেখল। হঠাৎ রিচার্ড ঝুঁকলো বেড সাইডে টেবিলের দিকে। এলিজাবেথের ভিতর এক শিহরণ ছড়িয়ে পড়ল। ভয়ে চোখ মুখ কুচকে গেল। রিচার্ড টেবিলের উপর থেকে ওষুধের পাতা হাতে নিয়ে ধমক সরে বলল, এই মেয়ে, রাতের ওষুধ খাওনি কেন? দ্বিতীয় দফায় বিস্ময়ে হতভম্ব হয়ে গেল এলিজাবেথ। হৃদস্পন্দন থেমে গেল। খই হারিয়ে তাড়াহুড়ো করে কোনায় কোনায় তাকাতে থাকে। অকুতুভয়ী হৃৎপিণ্ড হৃদয়ে চেপে ধরল সংকীর্ণতায়। আপনি জানলেন কিভাবে? আপনি কি কোথাও ক্যামেরা লাগিয়েছেন? সত্যি করে বলুন। রিচার্ড মুখে কোনো উত্তর দেয় না। আকস্মিকভাবে এলিজাবেথকে একটানে নিজের কাছে এনে কুলে বসিয়ে দিল। এলিজাবেথের ছোট শরীরটা নিজের ওড়ুর উপর শক্ত করে বসিয়ে কোমর পেঁচিয়ে ধরে। এলিজাবেথের পাতলা তনু জুবুথুবু করে কাঁপতে থাকে। রিচার্ড অপর হাতে এলিজাবেথের চিবুক শক্ত করে চেপে ধরে মুখ উপরে তুলল। খুব অধিকার বোধ দেখিয়ে বলল, ওপেন ইউর মাউথ। এলিজাবেথ খুলে না। নিষ্পিস করতে থাকে ওর শরীর। রিচার্ড দ্বিতীয় বাক্য উচ্চারণ করল না। কৌশলে কাজে লাগালো।
কাপড়ের ফাঁক গলেই ভিতরে হাত প্রবেশ করাতেই জমে যেতে থাকে এলিজাবেথ। রিচার্ড জুড়ে খামচি দিয়ে ধরলো এলিজাবেথের উন্মুক্ত কোমরের পাতলা চামড়া। সঙ্গে সঙ্গে ব্যথায় আটকে উঠে ঠোঁট মেলে দেয় এলিজাবেথ। এই সুযোগে রিচার্ড এলিজাবেথের চিবুক ছেড়ে ওষুধ নিজের মুখে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিল নিজের উষ্ঠদয়ে। এলিজাবেথের উষ্টের ভাঁজে শরীর জুড়ে তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। রিচার্ড জানতো এলিজাবেথ ওষুধ খেতে চায় না, যেমন আজও ওষুধ না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ সময় পর রিচার্ড অবশেষে এলিজাবেথকে ছেড়ে দিল। ঘরের চারপাশ ভারী হয়ে উঠেছে দুজনের দ্রুত শ্বাসে। এলিজাবেথ ক্লান্ত, নিস্তেজ হয়ে রিচার্ডের বুকের উপর ঠেস দিয়ে পড়ে রইল। গ্যাংস্টার বস রিচার্ডও হাঁপাচ্ছে, যেন নিজেকেও সামলে রাখা কঠিন। এলিজাবেথের কণ্ঠে তিরস্কারের সুর। আপনি আমার সঙ্গে এমন কেন করছেন? রিচার্ড গভীর শ্বাস নিল, চোখে আগুনের ঝলক। রুষ্ট গলায় বলল, কজ ইউ আর মাইন্ড অ্যান্ড আই টেক হোয়াট সো মাইন্ড। এলিজাবেথ ধাক্কা মেরে সরে গেল রিচার্ডের বুক থেকে। দমল না আজ, কান্না মিশ্রিত স্বরে চেঁচিয়ে উঠল, কোন অধিকারে আপনি আমাকে নিজের বলছেন? দুনিয়ায় মানুষ কি বলবে? রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটো যেন আগ্নেয়গিরির লাভা হয়ে জ্বলতে শুরু করলো। এক ঝটকে থাবা মেরে ধরল এলিজাবেথের চুল, মুঠি পাকিয়ে নিজের মুখের কাছে এনে দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, জাহান্নামে যাক দুনিয়া, তার মানুষ, তার পেঁচানো নিয়ম, নিষ্ঠুরতার সমস্ত বাঁধন আমি ছিঁড়ে ফেলবো। তুই শুধু আমার হবি, শুধু আমার, আর কিছু নয়। রিচার্ড কাইনাদের তুই, শুধুই তুই। এলিজাবেথের ভিতরটা বিষণ্ণতায় ভরে গেল। অসহায় হয়ে রিচার্ডের বুকে আঘাত করতে থাকে। শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায়। ঘুম ভেঙে গেল মায়ার। বালিশের কোণে ভয়ে গুটিয়ে থাকে মায়া। চুরির ভেতর চুপটি করে পড়ে থাকে মাফি। এলিজাবেথ আবারও কাঁদতে কাঁদতে রিচার্ডের বুকে ঠেসে পড়ল। চোখের জলে ভিজে গেল দুজনের মধ্যকার অদৃশ্য দেওয়াল। দ্বিধা দুটানায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল এলিজাবেথের লাহস্যময়ী হৃদয়। কিন্তু আজ রিচার্ড সরালো না এলিজাবেথকে নিজের বুক থেকে, তেমনি করে আঁকড়ে ধরল না। ভেতরে পৈশাচিক তীব্র ক্রোধ আর হিংস্রতা যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। বৃক্ষপটে বাতাসের মন্থর ছন্দের মতো শীতলতা গ্রাস করছে রিচার্ডকে। চুপ করে রইল রিচার্ড, শব্দহীন। এলিজাবেথ কোনো উত্তর দিল না। শরীর ক্রমেই নিস্তেজ হয়ে আসছে। জ্বর সৈন্যদল নিয়ে আবার আক্রমণ করছে এলিজাবেথের উপর। উত্তর না পেয়ে রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। পকেট থেকে পিস্তল বের করে চেপে ধরল এলিজাবেথের কোমরে। গম্ভীর কণ্ঠে ডাকল, এলিজান। এলিজাবেথ ভয় পেয়ে মৃদু সুরে বলল। ওর গলা কাঁপছে, চোখে আতঙ্ক। রিচার্ড বাঁকা হাসল, সে চিরচেনা নিঃশব্দ হাসি, যা রিচার্ডের ঠোঁটে থেমে যায়। দাঁত কখনো দেখা দেয় না। আমার পাপের রাজ্যে তোমার আগমন ছিল অপ্রত্যাশিত রেড, তবে যেহেতু এসে গেছো একটু পুরো আমার তপ্ত সরবরে, এটাই এখানের নিয়ম। আমি থাকতে চাই না আপনার পাপের রাজ্যে। আমি আমার মতো করে বাঁচতে চাই, আগের মতো প্রাণখোলা জীবনে। এলিজাবেথ নিবুসরে বলল। বিপরীতে রিচার্ডের ঠোঁটের এক কোণে বাঁকা হাসি নিয়ে প্রবল আত্মবিশ্বাসে বলে উঠল, এভরি পার্ট অফ ইউ ইজ মাইন, মাই ফাকিং ডার্ক রেড, অ্যান্ড ইজ উইল নেভার ফিল ইউরসেলফ অ্যাগেন উইদাউট মি বাই ইউর সাইড। রিচার্ডের কণ্ঠে ছিল দাবির ঝাঁজ, আর চোখে অন্ধকার কোনো তৃপ্তির ছায়া। মনের গভীর ব্যথায় চোখ বুজে ফেলল এলিজাবেথ। ওর ক্ষীণ প্রতিরোধ রিচার্ডের কাছে অর্থহীন। হঠাৎ করেই ঝুঁকে এলো রিচার্ড, শক্ত হাতে এলিজাবেথকে বালিশের উপর শুইয়ে দিল। তীর তীর করে কেঁপে উঠল এলিজাবেথ। উঠে বসার চেষ্টা করাতেই রিচার্ড পকেট থেকে গান বের করে এলিজাবেথের মাথার সাথে চেপে ধরল। নো মোর ওয়ার্ডস, জাস্ট স্লিপ, না হলে গানের সবকটা বুলেট তোর মোটা মাথার ভেতর যাবে এখনই।
শব্দগুলো এলিজাবেথের বুকে তীরের মতো বিঁধল। অপমান লাগলেও কোনো নড়াচড়া করলো না, জোর করে চোখ চেপে ধরে রইল। রিচার্ড গান হাতে এলিজাবেথের মাথার পাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না এলিজাবেথ ঘুমিয়ে পড়ল। জ্বরের কারণে ক্লান্ত শরীর এলিজাবেথকে অল্প সময়ে গভীর ঘুমে টেনে নিল। এলিজাবেথ ঘুমিয়ে যেতেই রিচার্ড ধীরে ধীরে পাশে বসলো, ঝুঁকলো এলিজাবেথের মুখের উপর। নিষ্প্রভ দ্বিধাহীন এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। সেই চাহনিতে মুগ্ধতা ছাড়া আর কিছু ছিল না। হঠাৎ রিচার্ড নিজের কঠিন সত্তার কাছে পরাজয় স্বীকার করে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল এলিজাবেথের কপালে, এতটাই হালকা যে এলিজাবেথ কিছুই টের পেল না। অতঃপর উঠে দাঁড়ালো রিচার্ড। মায়া ততক্ষণে আবার ঘুমিয়ে গিয়েছিল। নিজের নতুন স্বামীকে দেখলও না। বিছানার পাশে থাকা মাফিকে দেখে মৃদু হাসলো, বলল, টেক কেয়ার অফ মাম্মা মাফি, ডেড ওয়েল কাম সুন। এই কথা বলে নিজের ভেতরকার তুলপাড় চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রিচার্ড, আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।